জামায়াতের এটিএম আজহার এবং মির্জা আব্বাসকে এক বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে সংসদে। হ্যাঁ দর্শক, একেবারেই অবিশ্বাস্য হলেও দেশের রাজনীতির মাঠে এখন এটাই সবচেয়ে বড় এবং চমকপ্রদ খবর। বিশেষ ক্ষমতা পেলেন এটিএম আজহারুল ইসলাম এবং মির্জা আব্বাস। দেশের রাজনীতির ইতিহাসে এমন নাটকীয় মোড় বা এমন অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর গল্প এর আগে কখনো দেখা যায়নি। যারা একসময় চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দিনের পর দিন অন্ধকার কারাগারে বন্দী ছিলেন এবং শেষ পর্যন্ত এটিএম আজহারের তো ফাঁসির রায় হয়েছিল, সেখান থেকে ঘুরে এসে সংসদ সদস্য এবং শেষ পর্যন্ত সেই সংসদের ভিতরেই পেলেন আরেকটি বিরাট সম্মানজনক পদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ চালানোর জন্য যে 5 সদস্যের সভাপতিমণ্ডলী বা প্যানেল স্পিকারের নাম ঘোষণা করা হয়েছে, সেখানে উঠে এসেছে এই নামগুলো। বিশেষ করে জামায়াতে ইসলামের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম এবং মির্জা আব্বাসের নাম রীতিমতো অবাক করেছে সবাইকে। কারণ এর আগের সরকারের আমলে এটিএম আজহারকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসির কাস্টে দাঁড়ানোর মতো অবস্থা তৈরি করেছিল। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এই যে আজহার ও মির্জা আব্বাসকে প্যানেল স্পিকার বা সভাপতি মণ্ডলীর সদস্য করা হলো, এই ক্ষমতাটা আসলে কত বড়। খুব সহজ ভাষায় বিষয়টি একটু ক্লিয়ার করা যাক। দেশের সংসদ বা পার্লামেন্ট হলো এমন একটি জায়গা যেখান থেকে পুরো দেশ চালানো হয়, দেশের সব বড় বড় আইন তৈরি হয়। এই সংসদের যিনি প্রধান থাকেন তাকেই বলা হয় স্পিকার, অর্থাৎ স্পিকারই হলেন সংসদের প্রধান। স্পিকারের সম্মান এবং ক্ষমতা একটি দেশের অনেক উপরে। সংসদের ভেতরে খোদ প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরাও স্পিকারের অনুমতি নিয়ে কথা বলতে পারেন। এখন কোনো কারণে যদি মূল স্পিকার অসুস্থ থাকেন বা তিনি যদি অধিবেশনে আসতে না পারেন কিংবা তিনি যদি বিশ্রামে যান, তখন তার বদলে সংসদ কে চালাবে? সেই সময়ে সংসদ চালানোর জন্য ডেপুটি স্পিকার থাকেন। যদি ডেপুটি স্পিকারও অসুস্থ বা অন্য কোনো কারণে অনুপস্থিত থাকেন, তখন সংসদের কি হবে? সংসদ তো আর থেমে থাকতে পারে না। ঠিক সেই জরুরি মুহূর্তের জন্যই 5 জন অভিজ্ঞ এবং সম্মানিত সংসদ সদস্যকে আগে থেকেই ঠিক করে রাখা হয়। তাদেরকেই বলা হয় প্যানেল স্পিকার বা সভাপতি মণ্ডলী। যখন স্পিকার বা ডেপুটি স্পিকার থাকবেন না, তখন এই 5 জনের মধ্যে যার নাম তালিকার শুরুতে থাকবে, তিনি সরাসরি স্পিকারের ওই বিশাল সম্মানজনক চেয়ারটিতে গিয়ে বসবেন। স্পিকারের আসনে বসা মানে ওই সময়ে তিনি পুরো সংসদের মালিক। কে কথা বলবেন, কার মাইক বন্ধ হবে, কোন আইনটি পাশ হবে, সবকিছুই তার কথায় চলবে। এই বিশাল এবং সাংবিধানিক ক্ষমতাটি তার দেওয়া হয়েছে মির্জা আব্বাস এবং এটিএম আজহারুল ইসলামের উপর। এই সংসদ অধিবেশনটি জাতীয় সংসদের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে লেখা থাকবে। এই দিনেই বিকেল 3:21 জাতীয় সংসদের প্রথম অধিবেশনে একটি অত্যন্ত রুটিন কিন্তু তাৎপর্যপূর্ণ ঘোষণা দেওয়া হয়েছে। নতুন নির্বাচিত স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ এই 5 সদস্যের প্যানেল স্পিকারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। সংসদীয় কার্যপ্রণালী বিধি বা সংসদের নিজস্ব আইন অনুযায়ী নামের ক্রমানুসারেই এই প্যানেলটি সংসদ অধিবেশনে পরবর্তীতে সভাপতিত্ব করবেন। যে 5 জন ভাগ্যবান এবং অভিজ্ঞ রাজনৈতিক এই তালিকায় স্থান পেয়েছেন তারা হলেন ঢাকা 8 আসনের মির্জা আব্বাস, ঢাকা 2 আসনের গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী 1 আসনের ডক্টর আব্দুল মঈন খান, কুমিল্লা 6 আসনের মোহাম্মদ মনিরুল হক চৌধুরী এবং রংপুর 2 আসনের এটিএম আজহারুল ইসলাম। স্পিকার অধিবেশনে খুব পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত এই সভাপতি মণ্ডলীর তালিকায় যার নাম সবার উপরে থাকবে, তিনি সরাসরি স্পিকারের আসন গ্রহণ করবেন। তালিকায় থাকা 5 জনের নামই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা সবাই দেশের বর্ষিয়ান রাজনৈতিক, কিন্তু পুরো দেশের মানুষের নজর এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন একটি মাত্র নাম, এটিএম আজহারুল ইসলাম। রংপুর 2 আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতাকে যখন প্যানেল স্পিকার হিসেবে ঘোষণা করা হলো, তখন সংসদের ভেতরের পরিবেশটাই যেন বদলে যায়। সাধারণ মানুষের কাছে এটি শুধু একটি পদের ঘোষণা ছিল না, এটি ছিল ইতিহাসের এক চরম প্রতিশোধ এবং ন্যায় বিচারের এক জ্বলন্ত প্রমাণ। কেন এই নামটি এত বেশি স্পেশাল?
কারণ এটিএম আজহারুল ইসলামকে গত পতিত স্বৈরাচারী সরকার তাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য এবং জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার জন্য চরমভাবে টার্গেট করেছিল। সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো অভিযোগে তাকে একটি বিতর্কিত ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসির মতো সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছিল। তাকে এমন একটি অন্ধকার ছেলে বন্দি করে রাখা হয়েছিল যেখান থেকে হয়তো তার কখনো ফেরার আশা ছিল না। আগের সরকার চেয়েছিল তাকে চিরতরে শেষ করে দিতে, তাকে সমাজের কাছে একজন অপরাধী হিসেবে প্রমাণ করতে। কিন্তু মানুষের হিসেব আর উপরওয়ালার হিসেব যে এক নয়, আজহারুল ইসলামের এই ফিরে আসাই তার সবচেয়ে বড় প্রমাণ। একটু চোখ বন্ধ করে দৃশ্যটা কল্পনা করা যাক। যে ব্যক্তিটি বছরের পর বছর ধরে একটি বদ্ধ এবং অন্ধকার ছেলে মৃত্যুর প্রহর গুনছিলেন, যে মানুষটিকে প্রতিদিন মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে, আজ সেই মানুষটি দেশের আইনসভার সবচেয়ে বড় চেয়ারটিতে বসার যোগ্যতা অর্জন করেছেন। এর চেয়ে বড় নাটকীয় এবং আবেগের গল্প কোনো সিনেমাতেও হয়তো পাওয়া যাবে না। যখন এটিএম আজহারুল ইসলাম স্পিকারের চেয়ারে বসে সংসদ পরিচালনা করবেন, তখন তার সামনে বসে থাকা মন্ত্রী, এমপি এবং বড় বড় আমলারা তাকে মাননীয় স্পিকার বলে সম্বোধন করতে বাধ্য থাকবেন। এটি শুধু তার ব্যক্তিগত জীবনের একটি বিজয় নয়, এটি পুরো দেশের বিচার ব্যবস্থা এবং রাজনৈতিক ষড়যন্ত্রের গালে একটা বিশাল চপেটাঘাত। পতিত স্বৈরাচারী সরকার তাকে সমাজ থেকে মুছে ফেলতে চেয়েছিল, আর আজ দেশের সাধারণ মানুষ ভোটের মাধ্যমে তাকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যা স্পর্শ করার ক্ষমতা সেই স্বৈরাচারীদের আর নেই। সাধারণ মানুষের ভোট এবং ভালোবাসা যে কোনো ষড়যন্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আজহারুল ইসলামের এই প্যানেল স্পিকার হওয়ার ঘটনাটি তারই এক জীবন্ত উদাহরণ। এই ঘটনাটি বাংলাদেশ জামায়াতে ইসলামের জন্য একটি পাহাড়সম রাজনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। গত 15 বছর ধরে যে দলটিকে রাস্তায় দাঁড়াতে দেওয়া হয়নি, যাদের নেতাদের উপর জুলুম করা হয়েছে, সেই দলের একজন নেতা আজ জাতীয় সংসদের প্যানেল স্পিকার হিসেবে মনোনীত হয়েছেন। এটি প্রমাণ করে যে জামায়াতে ইসলামী দেশের মানুষের কাছে কতটা গভীরভাবে জায়গা করে নিয়েছে। রাজনীতিতে ধৈর্য এবং নিয়মতান্ত্রিক আন্দোলনের যে কত বড় সুফল পাওয়া যায়, জামায়াতে ইসলামী তা প্রমাণ করে দিয়েছে। তারা কোনো প্রকার বিশৃঙ্খলা না করে অত্যন্ত শৃঙ্খলার সাথে, ধৈর্যের সাথে দেশের মানুষের মন জয় করেছেন। আজ রংপুর 2 আসনের সাধারণ মানুষ তাদের প্রিয় নেতাকে শুধু এমপি হিসেবেই সংসদে পাঠায়নি, বরং তাকে স্পিকারের মতো একটি সাংবিধানিক পদের কাছাকাছি পৌঁছে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটিএম আজহারুল ইসলামের এই সম্মান মূলত জামায়াতে ইসলামীর বিগত দিনের জন্য একটি বড় পাথেয় হবে। দেশের রাজনৈতিক অঙ্গনে জামাতের অবস্থান এখন যে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্ত এবং সম্মানজনক, এই ঘটনাটি সেটাই প্রমাণ করছে। আজহারুল ইসলামের পাশাপাশি এই তালিকায় থাকা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, গয়েশ্বরচন্দ্র রায় এবং ডক্টর মঈন খানেরও সমানভাবে সম্মান তাৎপর্যপূর্ণ। অনেকেই হয়তো মনে করতে পারেন, প্যানেল স্পিকার মানে তো শুধু মাঝে মাঝে স্পিকার চেয়ারে বসা, এতে আর এমন কি ক্ষমতা? কিন্তু সংসদীয় কার্যপ্রণালী বিধি যদি একটু ভালো করে পড়া যায়, তবে এই ধারণার ভুল ভেঙে যাবে। যখন একজন প্যানেল স্পিকার মূল স্পিকারের চেয়ারে গিয়ে বসবেন, তখন তার ক্ষমতা বিন্দুমাত্র কমবে না। তিনি সম্পূর্ণ স্পিকারের ক্ষমতাই ভোগ করবেন। কোনো একটি গুরুত্বপূর্ণ আইন পাশ হওয়ার সময় যদি এটিএম আজহারুল ইসলাম স্পিকারের চেয়ারে বসে থাকেন, তবে তার নির্দেশ এবং তার রুলিংই হবে চূড়ান্ত। তাহলে পুরো আলোচনা থেকে একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, আজহার এবং মির্জা আব্বাসকে প্যানেল স্পিকার হিসেবে দায়িত্ব দেওয়ার এই ঘটনাটি শুধু একটি রুটিন কাজ নয়, এটি দেশের রাজনৈতিক ইতিহাসের একটি বিশাল এবং আবেগঘন মাইলফলক। এটি প্রমাণ করেছে ষড়যন্ত্র এবং মিথ্যা মামলা দিয়ে সাময়িকভাবে হয়তো কাউকে আটকে রাখা যায়, কিন্তু চিরতরে শেষ করে দেওয়া যায় না। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের এই স্পিকারের প্যানেলে জায়গা করে নেওয়ার ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? এটি কি সত্যি ইতিহাসের একটি চরম প্রতিশোধ? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।